তরি, তোমাকে দেখতেই ওই ঘরে মিতালি ভাবি এসেছে। ভয় পেও না, সে তোমাকে কিচ্ছু বলবে না। আমাদের পাশের বাড়িতে থাকেন উনি। তুমি ঘোমটা দিয়ে একবার দেখা করে এসো। তরি কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা ধরল। নতুন মানুষ দেখলেই তার কেমন যেন ভয় ভয় লাগে। চায়ের কাপখানা নিয়ে তরি শোভার কথা মতো বসার ঘরে গেল। মিতালি অতি আগ্রহ নিয়ে তরির দিকে তাকালো। তরি সংকোচে চোখ নামিয়ে ফেল। মিতালির গোলকাল মুখে হাসি ফুটে উঠল। গাত্রবর্ণ কালো হলো, তিনি বেজায় সুন্দরী। তরি মিতালির দিকে চায়ের কাপটা বাড়িয়ে দিয়ে লম্বা সালাম দিল। মিতালি সযত্নে চায়ের কাপটা তুলে নিলেন। ছোট্ট চুমুক দিয়ে তরিকে সূক্ষ্ম পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়লেন। তরি বেশ কাছে গিয়ে বসলো। তরি কানে ফিস ফিস করে বললেন, শোনো, নতুন নতুন বিয়ে হয়েছে তোমাদের, বেটা মানুষের খাইশ একটু বেশিই থাকে। তুমি কিন্তু না করো না, যা চাই তাই দিও। তরি সরল মনে এ কথার মারপ্যাস বোধগম্য হলো না। সে শুধু মাথা দুলিয়ে সায় জানালো। মিতালি ফের বলেন, পারলে যত দ্রুত সম্ভব একটা বাচ্চা নিয়ে ফেলো। আহসান তো ব্যবসার কাজে বাইরেই থাকে, তোমার বাচ্চা নিয়ে ভালোই সময় কাটবে। তরি এবারও আগের মতো মাথা দুলিয়ে সায় জানালো। মনে তার তীব্র সংকোচ। প্রথমে বুঝতে না পারলো মিতালি আন্টির কথা এখন সে বুঝতে পেরেছে। আশঙ্কাজনক পরিস্থিতিতে শোভা যেন সুপারম্যানের মতো হাজির হলেন তরির জন্য। মিতালি শোভাকে দেখা মাত্রই মিইয়ে গেলেন। স্বাভাবিক কথাবার্তার প্রসঙ্গ ফেরালেন। তরি যেন বুকে প্রাণ ফিরে পেল। মিতালি চলে যাওয়ার পরপরই তরি আহসানের ঘরে এলো। তখন প্রায় সন্ধ্যা। আহসান তখনও কাজ সেরে বাড়ি ফিরেনি। এই ঘরটাকে কি প্রকৃতপক্ষে আহসানের ঘর বলা চলে? তরি মা মনোয়ারা বলেছিলেন যে বিয়ের পর নিজের একা বলতে আর কিছুই থাকে না, স্বামী এবং স্ত্রী উভয়ই মিলেমিশে হয়ে যায় আমাদের। তাহলে তো এখন এটা আর আহসানের ঘর না, এটা তাদের ঘর। আসলে কি তরি সব কিছু এখন আর তার একার নয়? এই যে অল্প কিছুতেই তরি দুঃখ পেয়ে কেঁদে ফেলে, আবার মাঝে মধ্যে খুব সূক্ষ্ম বিষয়কে কেন্দ্র করে ঘণ্টাখানেক হাসে। এক ভাগও কি আহসানকে দিতে হবে? এর ভাগও কি আহসানকে দিতে হবে? বিষয়টা যদিও এক ভাগিক হবে। তরির সুখ দুঃখের ভাগ যদি আহসান নেই, তবে আহসানের সুখ দুঃখের ভাগ নিতেও তার দুঃখ নেই। যদি নেবার হয় তাহলে সত্যি নেবে, কিন্তু আহসান যদি তরির সুখ দুঃখের ভাগ নিতে অস্বীকার করে তাহলে কি হবে? না, আহসান লোকটা কেন তরির সুখ দুঃখের ভাগ নেবে না? লোকটা তরির স্বার্থপর কিংবা মন্দ বলে মনে হয় না। আনমনে পায়চারি করতে করতে তরির চোখ পড়ল আলনাতে রাখা আহসানের ধূসর রঙের একটা শার্টের দিকে। শার্টটার বুকের দিকের পকেটটাই কলমে কালি লেগে আছে। তরি দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে স্মৃতির পাতায় ডুব দিল। হায়দার প্রায় বুক পকেটে কলম নিয়ে ঘুরতেন। কলমের কালি লিক হয়ে পুরো পকেটটাই শার্টে জড়িয়ে যেত। কি যে বিচ্ছিরি অবস্থা হতো। মনোয়ারা বারবার এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলো। হায়দার ভুল করেই বসতেন। শেষে তরি আর মনোয়ারা দুজনে দীর্ঘ পরিশ্রম করে কলমের কালি তুলতেন। তরি আহসানের শার্টটা হাতে তুলে নিল। বেসিনে গিয়ে পানি দিয়ে ভিজিয়ে দীর্ঘ সময় নিয়ে কলমের কালি তুলল। বারান্দায় গিয়ে রশিতে শার্টটাকে মেলে দিল। একটা সময় তরি নিজের বাবার শার্ট এভাবেই ধুয়ে দিত। আজ সময়টা ভিন্ন। এবারের মানুষটা তরির স্বামী, যার সঙ্গে তরি নিজের সুখ দুঃখের বাটোয়ারা করেছে। আহসান কাজ শেষে বাড়ি ফিরে ঘরে গিয়ে তরির আশায় বসে রইল। সকালের পর তরির সঙ্গে আর দেখা হয়নি। আগে তো কখনো এমন হয়নি, কখনো কাউকে দেখার জন্য এমন তৃষ্ণা পায়নি। আজ কেন পাচ্ছে? এটা কি তার দুর্বলতা? তরি মেয়েটা মাত্র কয়েকদিনে তার মনের জন্য জায়গা করে নিয়েছে। তরিকে দেখতে না পেলে আহসানের অসহ্য লাগে। সব কিছু থাকা সত্ত্বেও খালি খালি মনে হয়, কেমন যেন শূন্য শূন্য লাগে সব কিছু। এর কারণ কি? এটা কি কোনো অসুখ? তবে এই রোগের পথ্য কি? তরি? হ্যাঁ, তরি তো তার এই রোগের কারণ।
কই, তরি যখন ছিল না তখন তো আহসানের এমন লাগেনি। রোগের নাম যখন তরি, এই রোগের পথ্য হওয়া উচিত তরি। সব কিছুই তরি, সব। আহসান বাড়ির বেশ পুরনো রকিং চেয়ারে বসে ঝিমুচ্ছে। তরি তখনই কোমরে কাপড় গুজে ঘরে এলো। এতক্ষণ শোবার সঙ্গে ছিল সে। সবাই রাতে রান্না করছে, তরি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তরি অবশ্য হাত লাগাতে চেয়েছিল, সবাই তরিকে কিছু করতে দেয়নি। মনুষ্য জগতের কারোর উপস্থিতি টের পেয়ে আহসান চোখ খুলল। সামনে তার তরি দাঁড়িয়ে, পাকা গিন্নিদের মতো কোমরে শাড়ির আঁচল গুজে রেখেছে সে। আহসান তরিকে দেখেই উঠে সোজা হয়ে বসল, বলিষ্ঠ কণ্ঠে বলল, কাল থেকে বই খাতা নিয়ে সন্ধ্যার পর পড়তে বসবে। আমি বাড়ি এসে তোমাকে পড়া দেখিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সায় দিল। অতি উত্তরে বলল, আমি কিন্তু বিজনেস স্টাডির স্টুডেন্ট, আপনি আমাকে পড়াতে পারবেন? আহসান নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, আমার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। তরি লজ্জে আর কোনো প্রশ্ন করল না। আনলার সামনে গিয়ে আহসানকে বলল, এখানে আপনার একটা ধূসর রঙের শার্ট ছিল, ওটার বুক পকেটে কলমের কালি লেপ্টে ছিল। জানেন, আপনার মতো আমার বাবাও বুক পকেটে কলম রাখতে গিয়ে কালি লাগিয়ে ফেলতেন। আমি আর মা মিলে বাবার শার্ট ধুয়ে দিতাম। আপনার শার্টটা ধুয়ে বারান্দায় মেলে দিয়েছি, সকালের মধ্যে শুকিয়ে যাবে। আহসান তরির কথা শুনে তৃপ্তি বোধ করল। চোখে মুখে শান্তির ঝিলিক দেখা দিল। মায়ের পর রুমির পর তরি তার খেয়াল রাখছে, ছোটখাটো ভুল ত্রুটিগুলোকে শুধরে দিচ্ছে। আহসান মুখ ফুটে খুব বেশি কিছু বলতে পারল না। সে আজ যা অনুভব করছে তা কি সত্যি বলার মতো? শুধু ছোট্ট করে তরিকে বলল, ধন্যবাদ। তরি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আহসানের বুকের ব্যথাটা আরো তীব্র হয়ে জেঁকে বসল। তরি কোমল স্বরে বলল, মা বলেছে বিয়ের পর স্বামীর কাজকে নিজের কাজ ভেবে করতে হয়, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আজ বিকেলে মিতালি আন্টি এসেছিলেন, উনিও তো বললেন যে আপনি যা চান তাই যেন দিই আপনাকে। আপনাকে না করতে নিষেধ করেছেন, ছেলে মানুষের খাউশ নাকি একটু বেশিই থাকে। আহসান তরির কথা মানে ধরতে পেরে লজ্জে মাথা নুয়ে ফেল। তরি সেদিকে মনোযোগ নেই। তরি নিজের মতো বিড়বিড় করতে করতে বলল, আবার বললেন যে আপনি নাকি সারাদিন বাইরে থাকেন, তাড়াতাড়ি যেন বাচ্চা নিয়ে ফেরি। কথার চলে আনমনে তরি আহসানের দিকে তাকাতেই চমকে উঠল। আহসান কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় তার দিকে তাকিয়ে রয়েছে। এবার কথার মানে ধরতে পেরে তরি লজ্জায় মিয়ে গেল। মুখে আঁচল চেপে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। কি লজ্জা, কি লজ্জা! কি দরকার ছিল লোকটার সামনে এসব বলার? নেহাতি সে বুঝতে পারেনি, না হলে ভুলেও এই লোকটার সামনে এই লজ্জার কথা তুলতই না। ভুল বুঝতে পেরে তরি নিজের মাথায় গাঁটটা মারল। লোকটা তাকে কি ভাবছে কে জানে। খারাপ ভাবছি কি, ভাবলে ভাবুক। তরি ওসব নিজে থেকে বলেনি। মিতালি আন্টি না বলে তরি বুঝি অমন কথা মুখে তুলতো? অপরদিকে আহসান তরি লজ্জামাখা মুখ দেখে মনে মনে বিড়বিড় করে বলল, ধরলাম না, ছুঁইলাম না, এখনই বাচ্চা। কথাটা তরির কান অব্দি পৌঁছালো না হয়তো। কানে গেলে লজ্জায় সত্যি সত্যি সে ভিমরি খেত। তরি কলেজ ড্রেস পরে আয়নার সামনে এসে বিনুনি বাজছে। আহসান চোখ ফিরিয়ে ফিরিয়ে কয়েকবার তাকে দেখল। দেখতে যেন ছোট্ট খুকিটি লাগছে। সাদা কলেজ ড্রেস, মাঝে সিদ্ধি করে দুপাশে বেনুনি বাঁধা। কাল রাতেও না শাড়ি পরে এই মেয়েটাকে পাকা গিন্নি লাগছিল, আজ আবার খুকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তরিকে নিয়ে বের হলো আহসান। সেদিনের মতো সাই করে তরিকে কলেজের গেটের সামনে রেখে এলো। তরিকে বিদায় জানাবার সময় তরি লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমাকে নিতে আসবেন? কি নির্মল সে চাহনি! আহসান যেন চোখ ফেরাতেই পারল না। অতি শক্ত হৃদয়ে মানুষ হওয়া সত্ত্বেও তরির কাছে হার মানল সে। তরির সঙ্গে কথা বলতে গেলে যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময়ও কথা বলতে এতটা আড়ষ্টতা কাজ করেনি যতটা এখন কাজ করে। আহসান আমতা আমতা করে বলল, আসবো। আহসান বাইক ঘুরিয়ে চলে যাবার সময় তরি হাত নেড়ে টাটা দিল। লুকিং গ্লাসে সেটা দেখে আহসান মৃদু হাসল। পরক্ষণেই বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে?
তরিকে অজানা আগন্তুকের সঙ্গে বাইকে করে কলেজে আসতে দেখে ক্লাসের মেয়েদের চক্ষু চরকাজ। অবশ্যই এতে তাদেরই পুরোপুরিভাবে দোষ দেওয়া যায় না। হাতে গোনা কয়েকজন বাদে তরি বিয়ের খবর বন্ধু মহলে সেভাবে কেউ জানে না। তরি ক্লাসে ঢুকতে সকলে তাকে ঘিরে ধরল। আজ সকলের মধ্যমণি তরি। সকলের মুখে একটাই প্রশ্ন, ওই বাইকের ছেলেটাকে? তরি লাজুকলতার মতো ইনিয়ে বিনিয়ে বলল, ওটা আমার বর আর তোদের দুলাভাই। মুহূর্তে সকলে হাঁ করে তরির দিকে তাকিয়ে রইল। তার কি ঠিক শুনল? তরির আসলেই বিয়ে হয়ে গেছে এত তাতেই? সেদিন ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই তরির থেকে বিয়ের গল্প শুনল। টিফিনের ব্রেকও তরি ছাড় পেল না। তবে বাসরাতের গল্প শুনতে চাও তরি কেমন মিয়ে গেল। কথা চলে বারংবার প্রসঙ্গটা এড়িয়ে গেল, কিন্তু মেয়েদের কৌতূহল মোটো কমল না। সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ক্লাস ক্যাপ্টেন নাতাশা তো বলেই বসল, এই তরি, বল না বাসের রাতে কি হয়েছিল? দুলাভাইয়ের কাছে এসেছিল তোর? চুমু টুমু খেয়েছিল? চুমু খেলে কেমন লাগে রে তরি? আদর করেছিল তোকে? ইন্টু পিন্টু হয়েছিল তোদের? লাজে তরির গাল লাল হয়ে গেল। সাথে স্কার্ফটা দিয়ে মুখ ঢেকে ফেলল সে। পাশ থেকে তরির বান্ধবী সুহা এসে তরিকে সুরসুরি কেটে বলল, ভাইয়াকে দেখে তো মনে হলো তোর চেয়ে বেশ লম্বা। পেটানো শরীর ঠিক যেন ফিল্মের হিরোর মতো। ওই রকম শক্তপোক্ত শরীরের ভার সারা রাত কী করে শৈলী রে তরি? তরি দু হাতে মুখ ঢেকে বসে রইল। এই মেয়েগুলো কী সব আজে বাজে কথা বলছে। তরি কি করে তাদের বোঝাবে যে ওই লোকটার সাথে তরির এখনো কোনো ইন্টু হয়নি? লোকটার সামনে গেলেই তো তরির বুক কাঁপে, হাত কাঁপে, আবার পাও কাঁপে। তরি কি করে চুমু খাবে? তরি নাতাশা তরি টুকটুকে গালে চিমটি কেটে বলল, শোন তরি, দুলাভাইকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরবি। প্রথমে কানের লতিতে চুমু খাবি, তারপর পিছন ঘুরে উড়ুতে উদাম করে চুমুটা খেয়ে ফেলবি। উফ, কি রোমান্টিক ব্যাপার! ইস! নাতাশার কথা মতো দৃশ্যটা মনে মনে একবার জল্পনা করল তরি। লাজে চোখ বড় বড় হয়ে গেল তার। কি রোমাঞ্চকর ব্যাপার! ছুটি হওয়ার আগেই বারবার কলেজের জানালার দিকে উকি দিচ্ছিল তরি। লোকটা এখনো আসছে না কেন? ক্লাসের মেয়েগুলো আজ কৌতূহলের অন্ত নেই। ক্লাস শেষ হলেই তার আজ আহসানে পিছু ধরবে। দুলাভাই হিসাবে একটু সাজদা করবে। নির্ধারিত সময়ে ছুটির ঘন্টা পড়তে সকলে দৌড়ে বের হয়ে গেল। তরি কলেজের বাইরে আসতেই দেখল আহসান বাইক নিয়ে দাঁড়িয়ে। তরি আহসানের কাছে পৌঁছানোর আগে দুষ্টু মেয়েগুলোর দল আহসানের নিকট ধেয়ে গেল। নাতাশা আহসানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন দুলাভাই? আহসান সালামের জবাব নিল, ফের বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? নাতাশা কিছু বলার আগে সোহা বলল। তরির অপর ক্লাসমেট সোহা গিয়ে এসে বলল, আমার ভাই তোমার ভাই, আহসান ভাই। আহসান ভাইয়ের আগমনে শুভেচ্ছা স্বাগতম। আহসান মুচকি হেসে দুষ্টামির ছলে বলল। তা আপনাদের দাবিটা কি? নাতাশা নির্দ্বিধায় জবাব দিল, চাই তো আপনার সঙ্গে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে, কিন্তু এখন তো আপনি বিবাহিত, কি আর করার? সব এই পোড়া কপালের দোষ। এখন টিক দিয়ে আমাদের দুঃখ দূর করুন, আমরা ফুচকা খেতে চাই। আহসান মৃদু হেসে সায় জানালো। পাশের দোকানের ফুচকাওয়ালাকে বলল, সবাইকে আজ মন মতো ফুচকা খাওয়াতে। তরি ফুচকার প্লেট হাতে নিয়ে মুখে ফুচকা পড়তে পড়তে দেখল ক্লাসের সবচেয়ে লুচু মেয়ে কবিতা হাঁ করে আহসানের দিকে তাকিয়ে আছে। তরির বড্ড হিংসে হলো। একটু আগেও নাতাশা আর সোহা যখন দূর থেকে আহসানের সঙ্গে কথা বলছিল, ববিতা তখন আহসানের গায়ে হেলে পড়ছিল। রাগে গটমট করতে করতে তরি ফুচকার বাটিটা শেষ করলো। কালকে ক্লাসে গিয়ে মেয়েটাকে আচ্ছা করে সাজতে করবে। পাজি মেয়ে একটা, কত বড় সাহস! তরি বরের দিকে নজর দেয়। মেয়েটার মনে অনেক ব্যস্ত। নেহাতি আহসান ভালো মানুষ বলে বুঝতে পারেনি। আহসানকে বাড়ি গিয়ে আজ
সাবধান করে দিতে হবে যেন ভবিষ্যতে ওই লুচু মেয়েটার থেকে দূরে দূরে থাকে। সন্ধ্যায় আহসান কাজ শেষে বাড়ি ফিরতেই তরি বই খাতা নিয়ে পরের ঘরে গেল। আহসান চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তরিকে দেখা মাত্রই বইটা রেখে সোজা হয়ে বসল। তরি টেবিলের সামনে চেয়ারটা টেনে বসতেই আহসান বলল, রুমি কোথায়? তরি মিহিস্বরে বলল, রুমিকে ডাকতে গিয়েছিলাম। রুমির শরীরটা আজ ভালো নেই, খুব পেট ব্যথা আর মাথা ঘুরছে বলল। মেয়েলি সমস্যা ভেবে আহসান আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তরির বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল, ইংরেজি কেমন পারো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালে কিন্তু বড়সড় ঝামেলায় পড়তে হবে। তরি কলম ঘোরাতে ঘোরাতে বলল, মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরো ভালো পারবো। আহসান গ্রামার বই বের করে তরিকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করলো তরির জ্ঞান খুব ভালো, অল্প বোঝালেই বোঝা যায়, বারবার রিপিট করতে হয় না। তরিকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে আহসান হেলান দিয়ে বসল। তরি খাতায় ছক কাটতে কাটতে বলল, মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশোনাও নাকি শেষ। তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? আহসান মিলান হেসে বলল, না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাকে খুঁটি হিসেবে ধরেছি। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছি। এত কষ্ট করে বাবা পড়িয়েছেন আমাকে, আমি এত সহজে হাল ছাড়লে চলবে? তরি মন্ত্রমুগ্ধের মতো আহসানের কথা শুনল। এই মানুষটা যখন গভীর মনোযোগে ঠোঁট নেড়ে কথা বলে তরির তখন খুব ভালো লাগে। অঙ্কটা তরি নির্ভুলভাবে শেষ করে খাতাটা আহসানের দিকে এগিয়ে দিল। আহসান খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কটা দেখল, কোথাও একটুও ভুল খুঁজে পেল না। লাল কলম দিয়ে আহসান রাইট লিখল খাতায়। তরি মুখে জলজলে হাসি ফুটে উঠল, সে পেরেছে, হিহি। আহসান গম্ভীর স্বরে বলল, কাল থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। নতুন টেস্ট পেপার না বের হওয়া অবধি পুরনোটা দিয়েই করব। টেস্ট পেপার ধরে অঙ্ক কষলে ফাইনালে দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। তরি মাথা তুলে সম্মতি জানালো। বই খাতা গুছিয়ে উঠবার সময় আহসানকে বলল, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আহসান বিস্মিত হলো। তরি তাকে এই কথা বলল। মনে তীব্র উচ্ছ্বাস নিয়ে আহসান বলল, বলো, কি বলবে? তরি অভিমানে সুরে বলল, কলেজে আমাকে আনতে গেলে আপনি আমার ক্লাসের ওই সব মেয়ের সঙ্গে একদম কথা বলবেন না। আজ যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হাঁ করে দেখছিল। সে কেন আপনাকে দেখবে? তরি মিষ্টি অভিমান আহসানের মনে প্রশান্তি জোগালো। ঠোঁটে হাসি চেপে রেখে আহসান বলল, চোখ আছে তার, তাই আমাকে সে দেখতেই পারে। কি করব বলো? তরি কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলল, না, দেখবে না সে আপনাকে। কেন দেখবে? কি অধিকার তার? আপনাকে শুধু আমি দেখব। তরির বলা। আপনাকে শুধু আমি দেখব। কথাটা শুনে আহসানের পিলে চমকে উঠল, মুখে সূচ ফোটানোর মতো বিঁধে গেল যেন কথাটা। তরি কি অধিকার খাটাচ্ছে তারপরে? তবে খাটাক, তরির পরিপূর্ণ অধিকার আছে তার উপরে। তরি তো সম্পূর্ণরূপে তারই, তার নয় কি? জীবনে এরূপ অধিকারের দাবিদারির অভাব ছিল তার। আজ কি তরি সেটাও পূর্ণ করে দিলই তো। আহসান প্রতি উত্তরে পড়ল, দেখলেই বা কি, যা তোমার তা দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনিয়ে নেবার সাধ্য আছে কি কারো? তরি ঢোক গিলে বলল, তবু কেউ দেখবে না আমাকে। আপনাকে কেউ ওভাবে দেখলে আমার কষ্ট হয়। আহসানের বিস্ময় এক ধাপ উপরে উঠে গেল। সে কি করে তরির কষ্টের কারণ হচ্ছে? তরি কি জানে না তরিকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়? আহসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরি আবার বলল, আপনি বলেছিলেন না, কেউ আপনার সামনে কাঁদলে আপনার খুব কষ্ট হয়, বুকে কেমন চিনচিন ব্যথা হয়? আমারও ঠিক সেরকম কষ্ট হয়, মনে হয় যেন আমি মরেই যাব। আহসান তরির চোখের দিকে তাকালো। চোখে টলটলে নোনা পানি,
মিনিট খানেকের মধ্যেই হয়তোবা তা কপাল ছুঁয়ে গড়িয়ে পড়বে। সে আদুরে চোখ দুটোর দিকে তাকিয়ে আহসান বলল, যদি খুব কষ্ট হয় তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকেও আপন করে নেব। তরি চাপা স্বরে বলল, মা বলেছেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রীকে একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সুখ দুঃখের ভাগ নেবেন? আহসান নিলিপ্ত কণ্ঠে বলল, নেব। তোমার দুঃখগুলো আমার হোক, বিনিময়ে আমার বরাদ্দের সকল সুখ তোমার হোক। তরি চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু সুখ চায়, দুঃখ কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা তোমার তা কি আমার নয়? সেদিন তরি কি হলো সে নিজেও জানে না। রাতে আহসানকে শক্ত করে চেপে ধরে তার পিঠে মুখ গুজে ঘুমালো। আহসান যা ইচ্ছে ভাবুক, তরির অধিকার আছে তার প্রতি। তরি কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান। রুমির স্কুল বাড়ি খুব কাছে হওয়ায় সে একাই আসতে পারে, কারোর সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধুবিপি তরিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তরি জামা কাপড় ছেড়ে পা টিপে টিপে মধুবিপির ঘরে গেল। মধুবিপি বসে বসে তখন পান চিবুচ্ছে। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করেছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তরির মধ্যে সেরকম কিছু এখনও দেখেননি তিনি। তরিকে বেজায় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পানের পিক ফেলেন। তরির দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বলেন, আজকে আমি যা জিজ্ঞেস করুম সত্যি কইরা বলবা, যদি কিছু লুকাও তো তোমার খবর আছে। তরি ভয়ে ভয়ে ঢোক গেল। মধুবিপি তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতে তিনি বললেন, তোমার আর আহসানের মধ্যে কিছু হয়েছে? সত্যি কইরা বলো। তরি কথা মানে ধরতে পারল না, সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধুপিপি তরিকে ইশারে থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাঁচি না। আমি ঝগড়ার কথা কই নেই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে? তরি ঠাই বসে রইল। মধুপিপির প্রশ্নের জবাব তার কাছে নেই, তাদের মধ্যে এখনো ওসব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধুবিপি হুঙ্কার দিয়ে বলেন, তোমারে কি জিজ্ঞেস করতাছি, জবাব দাও না কেন? তরি ভিতর সন্তুষ্ট নিরীহের ভঙ্গিতে মাথা দুপাশে তুলিয়ে না বোঝালো। মধুপিপি যা বোঝার বুঝে গেল। তরিকে এ বিষয়ে কিছু বলে লাভ নেই, যা বলার আহসান কি বলতে হবে। সন্ধ্যার পর আহসান বাড়ি ফিরতে মধুপিপি আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধুপিপির ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বুবু? তোমার শরীরটা ভালো তো? মধুপিপি সালামের জবাব নিলেন, ক্ষুব্ধ গলায় বললেন, আমার শরীর ভালাই আছে। তোমার সমস্যাটা কি সেইটাই বলো। আহসান অবাক হয়ে বলল। কেন, কি হয়েছে বুবু? মধুপিপি প্রত্যুত্তরে বললেন, কি হয়েছে সেটা বুঝতে পারতাছো না, নাকি বুঝার চেষ্টা করতাছো না? আহসান মৃদু স্বরে বলল। তোরই কি কিছু করেছে? কি হয়েছে বুবু? মধুপিপি মুখে পানের খিলি পরে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব, সেইটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো ভুল আমি তো দেখি না। তোমাদের বিয়ের কয়েকদিনেই তো দিন পার হইয়া গেল। তোমাদের মধ্যে নাকি এখনো কিছু হয় নাই। তোমার বউ নাইলে বয়সে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারে না। তুমি তো বেটা, তুমি এখনো তার কাছে যাও না কেন? এত লজ্জা শরম ধুইয়া কি পানি খাইবা? আহসান মিনিট খানেক নীরবতা পালন করলো। এরকম একটা বিষয় বাড়ির মুরব্বী করছে, মানুষের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ করছে তার। তবুও অস্বস্তি বোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বুবু, 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিল হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয়ে ভাবব। আর এমনিতেও তোরই আমারই বউ, আজ হোক বা কাল সে তো আমারই। সময় তো আর চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়া উচিত, না হলে আমরা
একে অপরকে কিভাবে বুঝবো? মধুপিপি নির্দ্বিধায় বলেন। তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গেই আমার কখনো মনের মিল হয় নাই। তুমি এই 2 দিনের সংসারে মনের মিল খুঁজতাছো? এত কিছু বুঝতে গেলে সময় চইলা যাইব, তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হন লাগবো না তোমার। ওই মনের মিল নিয়েই তুমি বইসা থাইকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে। যা আছে তার মনেই থাকুক। মধুপিপি ফের রুষ্ট গলায় বলেন। বেটা মানুষের যেই কাজের জন্যই বউ দরকার, সেই কাজের জন্য যদি তোমার বউই না লাগে, তাহলে তো আর দরকার নাই। আজকে থেকে তোরই আমার সঙ্গে রাইতকা ঘুমাইব। রুমিও আছে আমার সঙ্গে, তোরির আর একা একা লাগবো না। 2 সই মিলা গল্প করতে করতে রাইত পার হইয়া যাইব। তুমি কোলবালি জড়াইয়া ধইরা শুইয়া কইরো। আহসান দীর্ঘশ্বাস পেল। এই বাড়িতে তার শান্তি নেই। এখন নিজের বউটাকে নিয়েও বাইরে মানুষ টানাটানি শুরু করছে। মধুপিপি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধুপিপির ঘরের দিকে এগিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যন্ত বেগতিক। শোভা মধুপিপির আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধুপিপির ঘরে গিয়ে তাকে বললেন, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বুঝতে দিন। এইভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধুপিপি শোবার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বলেন, বেশি পড়াশোনা কইরা তোমার ছেলে মাথায় শয়তানের ক্যারা ঢুকছে। ওর ক্যারা কেমনে মাথা থেকে বাই করতে হয় সেইটা আমি ভালো কইরাই জানি। টান পড়লে ঠিকই বেইকা বসবো। কয়দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলাইয়া নিও। শোবার কথা বাড়ালেন না। মধুপিপি যা ভাবেন তাই করে ছাড়েন। তাকে তার সিদ্ধান্ত থেকে হটাতে গেলে হিতে বিপরীত ঘটে। শোভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে রেখে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধুপিপি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাদা তখনও। মধুপিপিও খুব সম্ভবত ঘুমিয়ে গেছেন। তরির মোটেও ঘুম আসছে না। অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাল যে সে আহসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, আহসান কি সেটা পছন্দ করেনি? সে কারণে কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কয়দিন তো সবই ঠিকঠাক ছিল। হঠাৎ করে কেন মধুপিপি তাকে এই ঘরে ঘুমাতে বলল? আহসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে সে কি তরির ওপর বিরক্ত? তরি বারবার দরজার দিকে তাকাতে লাগলো। আহসান একটাবার এদিকে এলেই তো পারে, এত কিসের অভিমান তার? আহসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে। তার ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা সে কল্পনাও করেনি। আহসান রাগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরল। কোলবালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করছে। তরির তুলতুলে নরম শরীর কাছে এই কোলবালিশ কিছুই না। তরির চুলে সেই তীব্র সুগন্ধ কি কোলবালিশের ফিতেতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবুও ঘুম আসছে না তার। আহসান বিরক্তি নিয়ে উঠে বসল। তরি কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙ্গিয়ে তরির কাছে যাবে একবার? না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুম যেন আসছে না। আহসান নিজের ঘরে দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধুপিপির জানালা উকি দিল। দেখল তরি এপাশ ফিরে শুয়ে আছে। আহসান কয়েকবার মৃদুস্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতে তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকলো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতল। আওয়াজটা দরজার কাছ থেকে আসছে না। তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ল। এত রাতে জানালার সামনে কে পা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। আহসান শীষ বাজানো ছাড়ল না। নিজের কাছে অবিরত রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল, কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না।
অগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারোর অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করলো। তরির উপস্থিতি টের পেতেই আহসান তার হাত চেপে ধরল। আহসান কিছু বলার পূর্বে হাতের ছোঁয়া পেতেই তরি ভয় উত্তেজনায় চিৎকার করে বসল। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত। ভাবতেই তরি চোর বলে চিৎকার করতে লাগলো। তরির চিৎকারে মধুপিপি সহ রুমিরও ঘুম ভেঙে গেল। মধুপিপি দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে। এক ছুটে চলে যাবার বদলে সে এখনও তরির হাত চেপে ধরে দাঁড়িয়ে রইল। তরি ফের চোর বলে চিৎকার করতে মধুপিপি তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। পানের ডাবুর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে আহসানের হাতে তীব্র আঘাত করলেন। আহসানের হাতের তালুর অপর পিঠের অংশ হতে গলগল করে রক্ত বের হতে লাগলো। পরিস্থিতি বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকলো। পুরনো কাপড় বের করে ক্ষত স্থানে শক্ত করে বাঁধল। ততক্ষণে অপসজ্জা হুলুস হবার তা হয়ে গেছে। মধুপিপির চিৎকারে শোবার মাজদাক দ্রুত মধুপিপির ঘরে এলেন। সব কিছু শুনে মাজদাক লাঠি নিয়ে আহসানের দরজায় নক করলেন। আহসান দরজা খুলতেই বলেন,